আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনলাইন পাঠদান কার্যক্রম তালিমিনাত রহমতিয়া ফাজিল মাদ্রাসা সোনারগাঁ খুলনা। আজকে পাঠদানে অংশগ্রহণকারী আলিম প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। করোনা ভাইরাসের এই মহামারীর মধ্য দিয়ে হলেও তোমরা সরাসরি অংশগ্রহণ করতে না পেরেও অনলাইনের মাধ্যমে পাঠদানে অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি মোহাম্মদ সফির উদ্দিন, প্রভাষক ইসলামের ইতিহাস। আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস বইটা পাঠদান করার চেষ্টা করব। প্রথমে বইটার একটু পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। বইটার নাম হলো ইসলামের ইতিহাস। তোমাদের এই বইটা তোমরা সংগ্রহ করার চেষ্টা করবা। এছাড়াও আরও কিছু বই আছে যেগুলো সহায়ক বই, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বই। এই বইটার তোমাদের দুটো ভাগে ভাগ করা আছে বইটা, ক বিভাগ আর খ বিভাগ। আমি প্রথমে একটু সূচিপত্র ধারণা দিচ্ছি। ক বিভাগে হচ্ছে আয়ামে জাহিলিয়া, সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি রসুলের মক্কা জীবন, জন্ম, মক্কা জীবন, মাদানী জীবন। এরপরে আছে খোলাফায়ে রাশিদিন। এই চ্যাপ্টারগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে ভাগ করে প্রথম ক বিভাগে আলোচনা করা হয়েছে। খ বিভাগের যে ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস, সেখানেও 3টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়। প্রথম অধ্যায় রয়েছে ভারত উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লি সালতানাত। তোমরা এই চ্যাপ্টারে মুসলমানরা ভারতে আগমন করেছে, সে আরবদের সিন্ধু বিজয়, তারপরে মোহাম্মদ বিন কাসিম এর সিন্ধু বিজয়, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, এগুলো মোটামুটি মামলুক বংশ, খিলজি বংশ, সৈয়দ তুগলক বংশ, সৈয়দ লোদি বংশ। এই চ্যাপ্টারগুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এরপরে যে দ্বিতীয় অধ্যায়ে ভারত উপমহাদেশে মোগল শাসন, সম্রাট বাবর থেকে শুরু করে মোগল শাসনের সেই সম্রাট বাবর, আকবর সহ পরবর্তী যে শাসকগুলো, সেই মোগল সম্রাটদের বিষয়গুলো আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে যে উপমহাদেশে ব্রিটিশ শাসন, উপমহাদেশে ব্রিটিশরা তারা 1757 সালে পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা যে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করেছিল। এভাবে তারা এই যে ব্রিটিশরা প্রায় 190 বছর, 200 বছর, মানে 190 বছর তারা শাসন করেছিল। এই চ্যাপ্টারগুলো এখানে আলোচনা করা হয়েছে। মোটামুটি সূচিপত্র এইটা। তোমাদের এখানে ঠিক দাখিলের কায়দায় এখানে ক বিভাগ থেকে 4টা প্রশ্ন থাকে, ক বিভাগ থেকে 5টা, খ বিভাগ থেকে 6টা, মোট 11টা প্রশ্ন থাকে পরীক্ষা। এই লেখা থাকে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 3টি সহ মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 7-10 = 70 মার্ক। ক বিভাগ থেকে 5টা থেকে লিখতে হয় 3টা, কমপক্ষে 3টা, আর খ বিভাগে থাকে 6টা, মোট 11টা থাকে। আর 30 মার্ক তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে, যেটা দাখিলের ছিল এখনও সেই কায়দায়, সেইভাবে একই নিয়ম। এই হলো তোমাদের পাঠ পরিকল্পনার একটু ধারণা। এবার আমরা প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করি আয়ামে জাহিলিয়া, প্রথম অধ্যায় আয়ামে জাহিলিয়া। আমরা দেখি যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর গোড়ার দিকে মানব জাতির আদি বাসস্থান আরব উপদ্বীপে ইসলামের আবির্ভাব ঘটে। এ সময়ে সমগ্র আরব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দিক দিয়ে একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছিল। এই যুগে আরবে কোনো আইন কানুন, নীতি, নৈতিকতার বালাই ছিল না। মানুষ নানান অপকর্মের মধ্যে ডুবে ছিল। সর্বগ্রাসী নৈরাজ্য এবং বিশৃঙ্খলা বিরাজমান ছিল সে সময়ে। ঠিক এ সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। তিনি এসে সমগ্র আরব জাতিকে হেদায়েতের পথ দেখালেন। তারা অন্ধকারের মধ্যে আলো দিশা পেল। সমগ্র আরব সহ সমগ্র বিশ্ব আলোকর ছাটায় সমুদ্ভাসিত হয়ে উঠল। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন যে চ্যাপ্টারটা, যে বিষয়টা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, তোমরা ছিলে সে আগুনে ভরা গর্তের কিনারে,
সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। তোমার এই অবস্থাটা সেখানে ছিল বিরাজমান। তৎকালীন আরবে আমরা দেখি যে ভৌগোলিক দিক দিয়ে আরব ভূমি, প্রাচীন আরব ভূমি একটা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত ছিল, এখনও হচ্ছে। ভৌগোলিক মানে প্রাকৃতিক পরিবেশের কারণে আরববাসীদের উপর মানে তাদের প্রভাব পড়েছিল, নানান প্রভাব, ভৌগোলিক প্রভাব তাদের উপর পড়েছিল। এই জন্য তারা রুক্ষ মেজাজ সহ তাদের নানান ধরনের চরিত্র তাদের মধ্যে গড়ে উঠেছিল। আমরা এ পর্যায়ে আরবের ভৌগোলিক পরিচয় আমরা তুলে ধরার চেষ্টা করব। আরবের অবস্থান ও আয়তন। ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর সর্ববৃহত্তম উপদ্বীপ। এটা এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এ ভূখণ্ডের পূর্বে রয়েছে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরা মরুভূমি আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। এই যে বিশাল বিস্তৃত মানে জলরাশি দিয়ে আর একদিক দিয়ে স্থল দ্বারা বেষ্টিত হওয়ার কারণেই আরবরা তাদের ভূখণ্ডের নামকরণ করেছে কিন্তু জাজিরাতুল আরব। এই ভূখণ্ড হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শিলা। একে কোরআনে উম্মুল কোরা বলে আখ্যায়িত করা হয়েছে। উম্মুল আরবের মক্কা নগরীকে বলা হচ্ছে উম্মুল কোরা, আদি নগরী। তদানীন্তন আরবের আয়তন ছিল 10,27,000 বর্গমাইল। বর্তমানে এটা এর আয়তন যেটা নেট থেকে আমরা পেয়েছি ইন্টারনেটের সূত্র থেকে 8,30,115.43 বর্গমাইল বর্তমান আরবের আয়তন। মানে এই আরব থেকে ওমান, ইয়েমেন, কাতার সহ বিভিন্ন দেশ তারা আলাদা হয়ে গেছে, স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। এই জন্য এখন বর্তমান আরবের আয়তন এটা। আমরা দেখি যে উত্তর আরবে রয়েছে সামান্য কিছু মরুদ্যান, সেখানে লোক বসতি গড়ে ওঠে। এছাড়া প্রায় সমগ্র আরব ছিল মরুময়, মানে ধূসর মরুময়, মরু। হিজাজ, নদ, আল-হাসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত ছিল, আর আরব দেশ গঠিত। আর হাজরামাউত, ইয়েমেন, ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। এই এলাকা ছিল উর্বর, দক্ষিণ আরব ছিল উর্বর। এই জন্য প্রাচীনকালে এটাকে আরাবিয়া ফিলেক্স বা সৌভাগ্য আরব বলা হতো। সুপরের শিক্ষার্থীরা, মোটামুটি এই হলো আরবের অবস্থান ও আয়তন। তাহলে আমরা কি জানলাম? আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত, এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3 মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। এটা পৃথিবীর মধ্যখান বলা হয়, এটা গুরুত্বপূর্ণ স্থান। আরবের নামকরণ। এই আরবকে কেন আরব বলা হয় এ নিয়ে আবার ঐতিহাসিকদের মধ্যে নানান ধরনের মতভেদ আছে। আরাবা থেকে আরব শব্দের উৎপত্তি, যার অর্থ হলো তৃণলতাহীন মরুভূমি, অনুর্বর জমিন। যেহেতু আরব মরুভূমির দেশ, শুষ্ক প্রান্তর, তরুলতাহীন মরুভূমির দেশ, সেখানে ফল ফসল হয় না, রৌদ্র প্রচণ্ড গরম। এই অনুর্বর ভূমির কারণেই আরবকে আরব বলা হয়। আরব শব্দের আরেকটা অর্থ হলো বাগ্মিক, পাণ্ডিত্যপূর্ণ সুন্দর ভাষায় কথা বলা। আরবরা যেহেতু বাকপট, কথায় কথায় কবিতা রচনা করতে পারে, সাহিত্য রচনা করে, আবার এগুলো স্মৃতির মাধ্যমে তারা সংরক্ষণ করে। এই বাগ্মী হওয়ার কারণে, সুন্দর পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলার কারণে আরবদের জন্মকে আরব বলা হতো। হিজাজ অঞ্চলের তামা প্রদেশের কাছে আরাবা নামক স্থান ছিল, এই আরেকটা মত। এই তামার প্রদেশ আরাবা নামক স্থান থেকেই আরব শব্দের উৎপত্তি। আবার আরবিদের পূর্বপুরুষ কাহতান, এই কাহতানের এক পুত্র সন্তান চলে আরব, সেই আরব থেকে আরব শব্দের উৎপত্তি। আবার হিব্রু ভাষায় আবার শব্দের সমার্থক শব্দ হলো মরুভূমি। সেহেতু পরে আবার থেকে আরব নামকরণ করা হয়েছে। আবার শব্দের সমার্থক শব্দ হলো মরুভূমি। এই আবার থেকে পরবর্তীতে আরব শব্দের নামকরণ করা হয়েছে। আবার বলা যায় যে পূর্বে আরব নামের উৎপত্তি নিয়ে নানান রকম কথা থাকলেও বর্তমানে কি বলা হয়, আরবি ভাষাভাষী লোকদের আরব নামে অভিহিত করা হয়। যারা আরবি ভাষায় কথা বলে তাদেরকে বলা হয় আরব।
যেমন আরব লীগ, এটা যে সকল দেশগুলো আরবি ভাষায় কথা বলে, যাদের ভাষা রাষ্ট্রীয় ভাষা আরবি, তাদের নিয়ে আরব লীগ গঠিত। এই আরব শব্দের ব্যাপ্তি আমরা দেখি যে আরব শব্দটা মূলত তাদের উদ্দেশ্যে বলা হয় যাদের মধ্যে 3টি গুণের সমাবেশ ঘটে, তাদেরকে বলা হয় আরব। 1 নম্বর হলো যাদের ভাষা আরবি, যাদের ভাষা আরবি। 2, যারা আরব বংশোদ্ভূত। 3, যারা জাজিরুল আরব বা আরব উপদ্বীপের অধিবাসী। এই 3টি গুণ যাদের মধ্যে রয়েছে তারা হলো আরব। কি বললাম? 1 নম্বর যাদের ভাষা আরবি, যারা আরব বংশোদ্ভূত, যারা জাজিরাতুল আরবের অধিবাসী। উক্ত অভিমতগুলোর সাথে মুহাম্মদ ইসলামের একটা হাদিসে প্রমাণ পাওয়া যায়, মিল পাওয়া যায়। কি তাতে বলা হচ্ছে? রাসূল বলেছেন, আহিবুল আরব আলী সালাসিন লিয়ান্নি আরাবিউন আল কোরআন আরাবিউন ওয়া কালামি আহলিল জান্নাতে আরাবিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কারণে আমি আরবিকে ভালোবাসি, আরবকে ভালোবাসি। কেননা লিয়ান্নি আরাবিউন, আমি হচ্ছে আরবি, আমি আরব দেশের অধিবাসী। অল কোরআন আরবিউন, কোরআনও আরবি, কোরআনের ভাষা কি? আরবি। কালামি আহলিল জান্নাতে আরাবিউন, আর জান্নাতের ভাষাও আরবি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে করে আরবের নামকরণ করা হয়েছে। এবং আমরা দেখি যে কালক্রমে আস্তে আস্তে যখন ইসলামের বিস্তৃতি প্রসার লাভ করতে থাকে, সঙ্গে সঙ্গে আরব ভূমির সীমানাও বৃদ্ধি পেতে থাকে। তখন একদিকে এশিয়া মহাদেশ, অন্যদিকে এশিয়ায় অতিক্রম করে ভারত মহাদেশ সহ বাংলাদেশের ইসলাম এর আবির্ভাব হয়। বাংলাদেশ ও আরবদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কালের আবর্তে এই বিজয়ী অঞ্চলগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে। কিছু অঞ্চল আছে যেখানে আরবদের নৈকট্য, তাদের বিপুল বসতি স্থাপনের কারণে যাদের ভাষা সংস্কৃতির উপর আরবি ভাষা প্রাধান্য লাভ করে। ফলে স্থানীয় লোকেরা নিজেদের ভাষা ভুলে যে আরবি ভাষাকে নিজেদের ভাষা হিসেবে গ্রহণ করে, তারা আরবিতেই কথা বলা শুরু করে। আরবি কালক্রমে তাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃত হয়। মানে যেমন মিশর, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, আলজেরিয়া, এসব দেশগুলো আস্তে আস্তে মুসলমানরা দখল করে এবং তাদের ভাষা কিন্তু আরবি ছিল না, কিন্তু কালক্রমে এই দেশগুলো রাষ্ট্রভাষা কিন্তু আরবি হয়ে গেছে। এদের অধিবাসী যারা এখনও আছে তারা কিন্তু আরবি ভাষায় কথা বলে। 2 নম্বর, যে সকল অঞ্চলের অধিবাসী আরবদের ধর্মকে গ্রহণ করেছে, ইসলামকে গ্রহণ করেছে ঠিক, কিন্তু নিজেদের ভাষা সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেছে। এরা আরবি বুঝতো, অনেকে আরবি ভাষায় কথা বলতে পারত, তবে তারা তাদের মাতৃভাষায় কথা বলতো। তাদের মাঝে ইসলামের শিক্ষা দীক্ষা আদর্শ আরবদের মাধ্যমে প্রসারিত হলেও তারা নিজেদের স্বকীয় সত্তা বজায় রেখেই আরবদের প্রসারিত মতাদর্শের সাথে একাত্মতা ঘোষণা করে। যেমন তুরস্ক, ইরান, চীন, বাংলাদেশ, পাক ভারত মহাদেশ, এসব দেশগুলো এখানেও ইসলাম এসেছে, কিন্তু এখানকার অধিবাসীরা তাদের মাতৃভাষা ভুলে যায়নি। ইসলামকে গ্রহণ করেছে ঠিক, কিন্তু তাদের নিজস্ব স্বকীয়তা, মাতৃভাষা, এগুলো তারা চালু রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরবের আবহাওয়া যদি দেখি, যে আরব দেশের 3 দিক থেকে পানি আর একদিক থেকে স্থল বেষ্টিত হওয়ার কারণে, যেহেতু আরবকে জাজিরাতুল আরব বলা হয় ঠিক, কিন্তু আরবে কিন্তু কোনো নদ নদী নাই। অধিকাংশ আরবের আবহাওয়া আর অধিকাংশ অঞ্চলের আবহাওয়া হচ্ছে গরম, শুষ্ক, একটু বৃষ্টি হলেই চুষে নেয়। মরুভূমিতে বৃষ্টি পড়ার সাথে সাথে মানে তাপের সে জলীয়বাষ্প চুষে নেয়। উচ্চভূমিতে দেখি গরমের সময় নাতিশীতোষ্ণ হয়ে থাকে, আর শীতকালে কোনো কোনো সময় তাপমাত্রা 0 ডিগ্রি নিচে চলে যায়। আরবের পূবালি হাওয়া অতি আরামদায়ক। আরবের প্রাচীন কবিগণ তাদের রচিত কবিতায় পূবালি হাওয়ার খুবই প্রশংসা করেছে। আরবের 1/3 মরুময়, প্রচণ্ড গরম, সেখানে বসবাসের অযোগ্য, বৃক্ষলতাদি শূন্য, সেখানে লু হাওয়া প্রবাহিত হয়, প্রচণ্ড গরম লু হাওয়া প্রবাহিত হয়।
হ্যাঁ, তবে ওমান, ইয়েমেন, তায়েফ দক্ষিণ অঞ্চল এটা হচ্ছে উর্বর। মদিনা, ওমান, ইয়েমেন, তায়েফ, মদিনায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়। এ সকল অঞ্চলে কৃষি উৎপাদন, আবহাওয়া মোটামুটি ভালো এখানকার। এই আমরা যদি উৎপন্ন দ্রব্য দেখি যে আরব দেশের উৎপন্ন দ্রব্যদের মধ্যে রয়েছে প্রধান হচ্ছে খেজুর। খেজুর হচ্ছে আরবের প্রধান ফসল। খেজুরকে কুইন অফ দ্য ট্রিজ বলা হয় বা গাছের রানী বলা হয়। এ গাছ ধনী দরিদ্র সকলের কাছে বন্ধু। এইটার উপর নির্ভর করে তাদের জীবন চলতে হয়। খেজুর ব্যতীত তাদের জীবন কল্পনাই করা যায় না। উত্তপ্ত মরুভূমিতে যেখানে ফসল হয় না, সেখানে কিছু কিছু মরুদ্যান রয়েছে যেখানে প্রচুর খেজুর হয়। এই খেজুর ফল হিসেবে সবার কাছে সমাদৃত ছিল। খেজুরের বিচি গুঁড়ো করে উটের খাবার হিসেবে ব্যবহার করা হতো। আবার খেজুরের ডালপালা, পাতা এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খেজুরের সুস্বাদু রস আরবদের অন্যতম প্রধান পানীয় হিসেবে ব্যবহার হয়। খেজুর গাছের শক্ত আঁশ এটা আবার দড়ি হিসেবে ব্যবহার করা হয়। আরবের উপকূল এলাকায় ফলমূল শাকসবজি জন্মাতো। এখনও বর্তমান আরবে এগুলো হয়, দক্ষিণ আরবে উপকূল অঞ্চলে এগুলো হয়। সেকালে ইয়েমেন ছিল সর্বাপেক্ষা উর্বর। ইয়েমেন, সেখানে গম আর কফি অত্যাধিক ফলত। হাজরামত, তারপরে ওমান, ইয়েমেন এসব এলাকা মোটামুটি উর্বর। সেখানে মোটামুটি ফল ফলাদি বিভিন্ন রকম শাকসবজি এগুলো হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটা উল্লেখ করেছেন যে রব্বিজাল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব, হে আমার প্রভু, তুমি আরব নাগরিককে নিরাপত্তার স্থান বানিয়ে দাও এবং অধিবাসীদের ফল ফলাদি দিয়ে রিজিক দান করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অবস্থায় আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম আরবের আবহাওয়া এবং উৎপন্ন দ্রব্য, জীবজন্তু। আরবের অনেক প্রাচীনকাল থেকে আরবে উট, ঘোড়া, ভেড়া, ছাগল, দুম্বা গৃহপালিত পশু হিসেবে সম্মানিত ছিল। উট ছিল মরু জীবনের একান্ত যাযাবর বেদুইনদের কাছে ধাত্রী সম। তাদের চলাচলের একমাত্র বাহন। বিদেশ, সিরিয়া, মিশর সহ পূর্ববর্তী দেশে চলাচল এবং মালামাল পরিবহনের বাহন ছিল উট। সেইগুলো তারা এই জন্য উটকে বলা হতো মরুমের জাহাজ। এই উট হচ্ছে আরবের প্রধান প্রাণী। এছাড়াও আরও বিভিন্ন প্রাণী সেই সময় ছিল। হ্যাঁ, এই উটের মাংস খাদ্য তাদের কাছে প্রিয় ছিল। উটের চামড়া দিয়েও তারা পোশাক পরিচ্ছদ তৈরি করত। যুদ্ধক্ষেত্রেও উটের ব্যবহার হতো। ঘোড়াও যুদ্ধক্ষেত্রে তারা ব্যবহার করত। জীবজন্তুর মধ্যে আমরা দেখি যে আরবে বন্য প্রাণীর মধ্যে হায়েনা, বাঘ, সরীসৃপ, খেকশিয়াল প্রভৃতি এগুলো ছিল। আর কবুতর, বাজ পাখি, ঈগল, হুদহুদ, এগুলো বিভিন্ন ধরনের পাখিও সেখানে ছিল। এই হলো মোটামুটি জীবজন্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকের ক্লাসে সংক্ষিপ্তভাবে বইয়ের পরিচিতি এবং প্রথম পরিচ্ছেদ থেকে আরবের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, উৎপন্ন দ্রব্য, জীবজন্তু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা বিষয়টা ভালো করে পড়ার চেষ্টা করবে। আল্লাহ তোমাদের জন্য দোয়া করি যেন তোমাদের সামনের দিনগুলো এভাবে করে অনলাইনের মাধ্যমে তোমাদের খোরাক হয়। তোমাদের ভালোভাবে আল্লাহ প্রস্তুতি নিয়ে ভালোভাবে পাঠ্য বই প্রস্তুতি নিয়ে তোমাদের ভালো রেজাল্ট করা আল্লাহ তৌফিক দিন। আমিন। আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।